বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের যে অর্থনীতি বিষয়ক যে গণিত আছে সেই গণিতের অপটিমাইজেশন যে চ্যাপ্টার অধ্যায়, সেটার উপর আজকের ক্লাস হচ্ছে আমার 3 নম্বর ক্লাস। আজকে 14/8/2021। এই 3 নম্বর ক্লাসে আমরা আজকে একটা সমস্যার কি করব, সমাধান করব। আমি কিন্তু একটা কথা বারবার বলেছি, ধারাবাহিকতা লঙ্ঘন করে যদি ক্লাসগুলো দেখি তাহলে ক্লাসগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আমার ক্লাস যদি দেখতে চাও অপটিমাইজেশন, সেক্ষেত্রে তুমি প্রথম ক্লাস দেখবে, এরপর দ্বিতীয় ক্লাস দেখবে, এরপরে তৃতীয় ক্লাস দেখবে। আর একটা বিষয় মনে রাখবে, যদি তুমি অন্তর্কলনে দুর্বল হও তাহলে অপটিমাইজেশন তোমার কাছে অনেক কঠিন মনে হবে, অত্যন্ত সহজ চ্যাপ্টার কঠিন হয়ে যাবে। এই জন্য তোমাকে আগে যে কাজটা করতে হবে সেটা অন্তর্কলন কি করতে হবে। আর এরপর আমার যেটা পরামর্শ যেটা হচ্ছে, তোমরা আমার যে প্লেলিস্ট দেয়া আছে গণিতের, সেটা ধারাবাহিকতা রক্ষা করে তোমরা ক্লাসগুলো করবে। প্লেলিস্ট কিভাবে পাবে? একেবারে ভিডিওটা আমার কথা যখন শেষ হয়ে যাবে তখন স্ক্রিনে কিন্তু কিছু প্লেলিস্ট তোমার দেখা যাবে। এইটাতে তোমরা যদি প্রেস করো বা ক্লিক করো, সাথে সাথে চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। হ্যাঁ, ওখানে দেখবে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আছে, ক্লাসগুলো চলছে। ঠিক আছে, তুমি তোমার ক্লাস পছন্দ মতো কী করবে। আর 3 মিনিটের সময় এই কোন একটা কার্ড ভেসে উঠবে, ঠিক জাস্ট 3 মিনিটের সময় এই কার্ডে কি করবা, ক্লিক করবা। ক্লিক করলেই যে আমার চ্যানেলে কিভাবে প্রবেশ করা যেতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া কি পাবে। আমি বারবারই বলি, ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের লিঙ্কের মাধ্যমে প্লিজ যে ভিডিওটা দেখবেন না। হ্যাঁ, যারা ফেসবুক লিঙ্কের মাধ্যমে দেখেন তারা দেখবেন ইউটিউব লেখা আছে, দয়া করে উপরে দেখবেন এইভাবে একটা 3টা ফুটা আছে, এটাতে প্রেস করবেন। প্রেস করে ওপেন ইন ইউটিউব দিয়ে কি করবেন, ভিডিওটা স্টার্ট করবেন। সরাসরি ইউটিউব থেকে দেখবেন ভিডিও কোয়ালিটি ভালো হয়ে যায়। অনেকে বলে স্যার যে লেখায় পড়তে একটু কষ্ট হয়, এর কারণ কি জানেন? উনি মোবাইলটা এইভাবে ধরে, প্লিজ এইভাবে ধরবেন না। আপনি যখন ভিডিও দেখবেন মোবাইলটা ল্যান্ডস্কেপে কি করবেন, নিয়ে যাবেন। ঠিক আছে? আর যত স্ক্রিন বড় হবে তখন আপনার লেখা তত বড় হবে, স্পষ্ট সব কিছুই দেখতে পারবেন। আর কার্যক্রমে ক্লাস কিন্তু আগেই দিয়েছি, পুরাতন ক্লাসগুলো সরিয়ে দিচ্ছি, নতুন ক্লাসগুলো আস্তে আস্তে কি করছি, দিচ্ছি। জি, এখন দেখো যে আজকে এই যে একটা অপেক্ষক দেওয়া আছে y=5x² - 20x + 7, বলেছে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পরীক্ষা করো। আমাকে অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পরীক্ষা করতে বলেছে, আমি পরীক্ষা শুরু করব। আমি আলোচনা রাখছি না, কারণ 1 নম্বর ক্লাসে ব্যাখ্যা করেছি কিভাবে পরীক্ষা করতে হয়। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পরীক্ষা করো। আমি কি করব, আমি লিখব দেয়া আছে, আমি লিখব দেয়া আছে y কত, 5x² - 20x + 70। ঠিক আছে, প্লাস কি 70। এরপরে আমি কি লিখব, সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী, সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী আমি এইটাকে কার সাপেক্ষে অন্তর্কলন করব, আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করব। অন্তর্কলন করলে 2 আর 5 গুণ দিলে কত, 10, তারপর কত x, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে 20 = 0। এটা ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার। এটা হচ্ছে সর্বোচ্চ করণের প্রয়োজনীয় শর্ত। আমি আবার বলছি, সর্বোচ্চ করণের প্রয়োজনীয় শর্তটা কি? আমি এই স্বাধীন চলক x এর সাপেক্ষে y কে অন্তর্কলন করব, কারণ আমরা জানি আমার সর্বোচ্চ করণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে dx of y = কত, 0। ঠিক আছে, এখানে একটা মান আসবে অন্তর্কলনের, সেটা 0 বসাবো। ওকে, তাহলে আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, এটা 5 × 10x - 20 = 0। এরপরে দেখো আমি এটা একটু সমাধান করতে হবে। আমি 10x = 20, অর্থাৎ 10x = কত লিখেছি, আমি 20 লিখেছি। কারণ কি? কারণ আমাকে প্রয়োজনীয় শর্ত হতে x এর মানটা কি করতে হবে, বের করতে হবে। আর তোমরা জানো যার মানটা বের করতে হবে তাকে সমান চিহ্নের বামে রাখতে হবে, বাকি সবাইকে ডানে রাখতে হবে। এই যে 10x কে বামে রেখেছি সমান চিহ্নের, আর -20 কে ডানে কি করলাম, নিয়ে গেলাম। এখন আসো আমরা কি করব,
আমরা x এর মান বের করব। সুতরাং x এর মানটা কত? x এর মানটা হচ্ছে 20 নিচে 10 চলে যাবে, 20 নিচে 10 চলে গেলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত হতে দেখলাম x এর মান যদি 2 হয় তাহলে অপেক্ষকের মান সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। আমরা নিশ্চিত না, কারণ সর্বোচ্চ ও সর্বনিম্ন দুজনেরই প্রয়োজনীয় শর্ত হচ্ছে এইটা, এবং এই শর্ত ফিল আপ করে আমরা x এর মান কত বের করেছি? 2 বের করেছি। অতএব আমরা লিখব x = 2 হলে অপেক্ষকের মান সর্বোচ্চ না সর্বনিম্ন হবে তা নিশ্চিত হওয়ার জন্য এক নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। দয়া করে এই কথাটা লিখবেন, কার সহায়তায়? 1 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। এই যে 1 নংয়ের সহায়তায়, এই জন্যই তো আমি এখানে কি করেছি, 1 নং দিয়ে রেখেছি, যেটা আমার কাজে লাগবে। সবসময় প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে ফার্স্ট চান্সে কি করবেন? 1 নাম্বার দেবেন। এরপর প্রয়োজনীয় শর্ত সমাধান করে কি করবেন? x এর মানটা কি করবেন? আপনি বার করবেন। এরপর বলবেন x = 2 হলে 2 লিখবেন, 3 হলে 3 লিখবেন। অপেক্ষকের মান সর্বোচ্চ না সর্বনিম্ন হবে তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তা ডট ডট দিয়েছি, মানে কি পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। দয়া করে লিখে নিবা, পর্যাপ্ত শর্ত 1 নংয়ের সহায়তায় কি করা হলো? পরীক্ষা করা হলো। পর্যাপ্ত শর্ত মানে কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে এই প্রথম যে অন্তর্কলন করেছি এটাকে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করব, মানে দ্বিতীয়বার অন্তর্কলন। তো দ্বিতীয়বার অন্তর্কলনকে আমরা বলি d²y/dx²। এটাকে যদি আবার x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে এটাকে d²y/dx² লিখতে হয়। আমি এটা প্রথম ক্লাসে কি করেছি ব্যাখ্যা দিয়েছি। আর অন্তর্কলনের নিয়ম আগের মতো, x এর সাপেক্ষে যখন এটাকে অন্তর্কলন করব, এটাকে করা মানে কি এই পুরাটাকে অন্তর্কলন করা। তো এখানে 10 হচ্ছে সহগ, আমি 10 যা আছে তাই লিখে ফেলেছি, কারণ আমরা জানি অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখতে হয়। x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে আবার 1 হবে, 1 লেখার প্রয়োজন নাই, কনস্ট্যান্ট হচ্ছে 0 বাধ্য। এই সেট গেল। তাহলে d²y/dx² কত? 10। আমরা কি জানি? আমরা জানি পর্যাপ্ত শর্তটা কি? আমরা জানি পর্যাপ্ত শর্তটা হচ্ছে d²y/dx²। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সর্বনিম্ন, গ্রেটার দেন 0 হলে কি হবে? সর্বনিম্ন হবে। আর যদি স্মলার দেন 0 হয় তাহলে কি হবে? সর্বোচ্চ হবে। এখানে d²y/dx² এর মান কত পেয়েছি? +10 পেয়েছি। এখন তোমরা আমাকে বলো +10 মানটা শূন্যের চেয়ে বড় না শূন্যের চেয়ে ছোট? আমরা খালি চোখে দেখছি +10 মানটা হচ্ছে শূন্যের চেয়ে বড়, গ্রেটার দেন 0। অর্থাৎ পর্যাপ্ত শর্ত হচ্ছে গ্রেটার দেন 0। কার সাথে মিলে গিয়েছে? গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন হয়, গ্রেটার দেন 0 হচ্ছে মিনিমাম, আর স্মলার দেন 0 হচ্ছে ম্যাক্সিমামের সাথে রিলেটেড। তাহলে আমরা কি বলবো? অতএব x = 2 হলে অপেক্ষকে একটি সর্বনিম্ন মান পাওয়া যাবে। অতএব x = 2 হলে অপেক্ষকে একটি সর্বনিম্ন মান পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। সুতরাং অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের পরীক্ষা সম্পাদন করা হলো। অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের পরীক্ষা সম্পাদন করা হলো। এই কথাটা কি করবে? লিখে আনসার কি করবে? দিয়ে দিবে, ঠিক আছে। এখন আসো, তুমি কি এখানে যে অপেক্ষক y এর মানটা কি বের করবে? জি না, এখানে অপেক্ষক y এর মানটা বের করার কোনো প্রয়োজন নাই। যদি তুমি বের করো তাহলে বোনাস হিসাবে আমি তোমাকে নাম্বার কি করব? কমিয়ে দেব। বোনাস মানে কি? দেওয়া। এখানে নেগেটিভ বোনাস আমি তোমাকে কমিয়ে দেব, কারণ আমি প্রশ্ন যা চেয়েছি তুমি তার উত্তর দিতে হবে। তোমাকে আমি প্রশ্ন করেছি অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কি বলেছি?
অপেক্ষকের মানটা অপেক্ষকের সর্বোচ্চ না সর্বনিম্ন মান গ্রহণ করে সেটা পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষা করার উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হতে আমরা দেখেছি x=2 হলে অপেক্ষক একটা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চিত না। নিশ্চিত হওয়ার জন্য আমরা পর্যাপ্ত শর্ত পরীক্ষা করেছি। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে আমরা এটা >0 পেয়েছি, অথবা আমরা কনফার্ম হয়েছি x=2 হলে অপেক্ষকে একটি সর্বনিম্ন মান পাওয়া যাবে। পরীক্ষাটা সম্পাদন করেছি, আর কিছু লাগবে না। যদি অপেক্ষকের মান বের করতে বলতো তাহলে আমরা অপেক্ষকের মান কি করতাম, বের করতাম। যদি বলে নাই, আমাদের বের করার প্রশ্নই কি ওঠে না। এখন আসো 2 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। জি, 2 নাম্বার প্রশ্নটা শুনো। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকলে বের করো। প্রিয় শিক্ষার্থীরা, কি বলেছে? অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকলে বের করো। এখানে অপেক্ষকটাকে তোমরা একটু দয়া করে খুঁজে বের করো। এখানে অপেক্ষকটা হচ্ছে অধীন চলক। অধীন চলক কে আছে? ওয়াই আছে। মানে এখানে আমাকে ওয়াই এর মানটা বের করতে বলেছে। কার মানটা? ওয়াই এর মানটা বের করতে বলেছে। এখন মনে করো প্রশ্ন এইটাই দিয়েছে, আগের 1 নাম্বার প্রশ্নটা কি দেয় নাই, শুধু এই 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি করেছে, দিয়েছে। আমাদেরকে বলেছে অপেক্ষকের মানটা কি করতে হবে, আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, ভালো কথা। তো অপেক্ষকের মান বের করব, কার মান? ওয়াই এর মান বের করব। আর ওয়াই এর মানটা বের করতে হলে আমাকে কার মান জানতে হবে? আমাকে এক্স এর মানটা জানতে হবে। আর এক্স এর যে কোনো মান জানলে কি হবে না, এক্স এর যে কোনো মান জানলে হবে না, কারণ আমাকে অপেক্ষকের কি চেয়েছে? সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকলে বের করতে বলেছে। তাহলে এখন আমাকে জানতে হবে এক্স এর কোন মানে অপেক্ষকের মানটা সর্বোচ্চ হবে অথবা সর্বনিম্ন হবে। এক্স এর কোন মানে, তাই এক্স এর কোন মানে অপেক্ষকের মানটা সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে, সেটার জন্য আমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে, যেটা আমি লেকচার 1-এ কি করেছি বলেছি। অতএব লেকচার 3-তে চলে আসলেন 1-2 না পড়ে আর অন্তর্কলন না করে, তাহলে কিছু বুঝবেন না। তাহলে কি হচ্ছে যে এক্স এর কোন মানে অপেক্ষকের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, সেটার জন্য আমাকে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত কি করতে হবে, পরীক্ষা করতে হবে। দেখো, তাহলে এই জন্য আমাকে কি করতে হবে, আমি এটা তো 2 নম্বর প্রশ্ন, আমি 1 নম্বরে কি করেছি, প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত কি করেছি, পরীক্ষা করেছি। অতএব 2 নম্বর প্রশ্নের জন্য আমার আর নতুন করে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে না। 2 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে আমার মাত্র 1 লাইনে। মাত্র কয় লাইনে? 1 লাইনে। কিন্তু যদি 1 নম্বর প্রশ্নটা যদি না থাকতো, তাহলে 2 নম্বর প্রশ্নের আনসারের জন্য আগে 1 নম্বরটা আনসার করতাম, মানে 1 নাম্বারটা করতাম, করে আনসার দিতাম না, যেহেতু ওইটা চাই নাই। 1 নাম্বারটা করতাম, করে তারপর বলতাম এক্স এর মান 2 হলে এখানে অপেক্ষকের সর্বনিম্ন মান পাওয়া যাবে, এক্ষেত্রে সর্বনিম্ন মান হলো এত। আশা করি তোমরা কি হয়েছে, বুঝতে পেরেছো। আমি কি বলবো, আমি বলবো যে অপেক্ষকের মান x=2 হলে, x=2 হলে অপেক্ষকে একটি সর্বনিম্ন মান পাওয়া যাবে। তারপরে আমি লিখবো যে এক্ষেত্রে সর্বনিম্ন মান হলো, এক্ষেত্রে কি লিখবো, এক্ষেত্রে সর্বনিম্ন কি মান হলো বলে নিচে কি লিখতে হবে, অপেক্ষকটা লিখতে হবে। আমার নিচে জায়গা নাই, আমি উপরে লিখছি y= কত, 5x² - 20x + 70। আপনারা এক কাজ করবেন, যখন ভিডিওটা দেখবেন খাতা নিয়ে বসবেন, 2 লাইন যখন শুনবেন কোনো কিছু লিখবেন না, 2 লাইন কিছু শুনবেন, শোনার পর ভিডিও স্টপ করে দেবেন, তারপর খাতায় কি করবেন, উঠাবেন। বোর্ড তো দেখা যাচ্ছে, ঠিক না? এরপর আবার 2 মিনিট লেকচার শুনেন, আবার ভিডিও স্টপ করেন, আবার খাতায় কি করেন, উঠান। বিশেষ করে যাদের ওয়াইফাই আছে তাদের তো কোনো সমস্যা নাই, কারণ মাস শেষে তো তোমার সেম বিল কি করতে হবে, দিতে হবে। আর পাশাপাশি কিন্তু আমার লেকচারের সাথে সাথে তোমার গণিতের একটা খাতা তৈরি করতে হবে, এই খাতাটা কমপ্লিট হয়ে যেতে হবে, ঠিক আছে? জি, তাহলে আমাকে এই অপেক্ষককে লিখলাম, হ্যাঁ লিখলাম। এখন অপেক্ষকের মান ওয়াই এর মানটা বের করতে হবে। এক্স এর মান কত বসাতে হবে, 2 বসাতে হবে, ঠিক আছে? এখন আমি এক কাজ করি, এক্স এর মানটা 2 কি করি, বসিয়ে দিই এক্স এর মানটা। দেখো y = 5, 2² -
20 ইন্টু 2 প্লাস 70, ঠিক আছে। y ইকুয়াল টু, এই যে x এর মানটা 2 বসিয়েছি, x এর মানটা 2 বসিয়েছি, বাকি তো 5 20 70, ঠিক আছে। এটা 2 এর বর্গ হচ্ছে 4, 5 দিয়ে গুণ দিলে 20, মাইনাস 20 দ্বিগুণা কত 40, প্লাস কত 70। প্লাস মান কে কে আছে, প্লাস 70 প্লাস 20, 70 আর 20 90, 90 থেকে যদি আমি 40 বাদ দিই, 40 যদি মাইনাস করি 50, সুতরাং y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 50 পেয়ে গেলাম। হ্যাঁ, তারপর এখন লিখবো, আমি কি লিখবো, আমি লিখবো অতএব অপেক্ষকের সর্বনিম্ন মান y ইকুয়াল টু কত 50। অতএব অপেক্ষকের সর্বনিম্ন মান y ইকুয়াল টু 50। প্লিজ আপনারা নিচে নিচে কি করবেন, আপনারা লিখে নেবেন, ঠিক আছে। তাহলে দেখো, যদি 1 নম্বর প্রশ্নটা যদি না থাকে, তাহলে এই 2 নম্বর প্রশ্নের আনসার দিতে হলে আগে 1 নম্বর প্রশ্নটা করতে হবে। আমাকে জানতে হবে x এর মান কত হলে আমার অপেক্ষকের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। আমি সর্বোচ্চ সর্বনিম্ন করণের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে দেখেছি। x ইকুয়াল টু 2 হলে অপেক্ষকের মানটা কি হয়, সর্বনিম্ন হয়। অতএব অপেক্ষকের সর্বনিম্ন মান পাওয়ার জন্য এই অপেক্ষকে x এর মানটা কত বসিয়ে দিয়েছি, 2 বসিয়ে দিয়েছি। এরপরে প্রশ্ন করেছে 3 নাম্বার প্রশ্ন। দেখো, একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে কি রিলেটেড। 3 নাম্বারটা প্রশ্ন করেছে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বলে নাই বিন্দু, সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু থাকলে বের করো। অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু থাকলে বের করো। এখন তোমাদেরকে একটু বুঝতে হবে যে বিন্দু বলতে কি বোঝানো হয়েছে। অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু বলতে কি বোঝানো হয়েছে একটু আমরা বোঝার চেষ্টা করি। একটু লক্ষ্য করো যে এই যে বিন্দুটা কি, আমি ভূমিয়ককে x ধরেছি, লম্বককে কি ধরেছি, y ধরেছি। আসলে যে কোনো অপেক্ষকের একটা লেখচিত্র আছে। লেখচিত্রে এই অপেক্ষকটা সরলরেখা হতে পারে অথবা বক্ররেখা হতে পারে। আমরা জানি একটা রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সঞ্চার পথ, অসংখ্য বিন্দুর সঞ্চার পথ। তাহলে বিন্দুটা কি, মনে করে এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে এই দেখো, এই ভূমি, মনে করো ভূমির দূরত্ব হচ্ছে x1 আর লম্ব দূরত্ব হচ্ছে কত, y1। অর্থাৎ বিন্দুটা নির্দেশ করে x1, কি y1। অর্থাৎ এই বিন্দুতে যে ভূমি দূরত্ব হচ্ছে OX1, লম্ব দূরত্ব হচ্ছে OY1, সংক্ষেপে x1 কি y1 নির্দেশ করে, ঠিক আছে। এইভাবে মনে করো আরেকটা বিন্দু আমি দেখাচ্ছি, এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে আমার x হচ্ছে OX2, y হচ্ছে কত OY2, এটা আরেকটা বিন্দু যেটা হচ্ছে x2 আর কত y2। এই বিন্দুগুলো যোগ করে আমরা কি পাই, রেখা পাই। রেখা সরলাকৃতি হতে পারে, বক্রাকার হতে পারে। এইভাবে আরো অসংখ্য কি রয়েছে, বিন্দু রয়েছে। অর্থাৎ রেখা হচ্ছে বিভিন্ন বিন্দুর কি সঞ্চার পথ, আর বিন্দু কি নির্দেশ করে, ভূমি দূরত্ব নির্দেশ করে, লম্ব দূরত্ব নির্দেশ করে। এই জন্য যে কোনো বিন্দু যদি তুমি প্রকাশ করতে চাও, প্রথমে তুমি ভূমি দূরত্ব লিখবে, এরপরে তুমি কি লিখবে, লম্ব দূরত্ব লিখবে, ঠিক আছে। তাহলে এই অপেক্ষকে আমরা সাধারণত চিত্ররূপ দেই। যদি চিত্ররূপ দিলে আমি ভূমিয়ককে স্বাধীন চলক ধরি, মানে x ধরি, আর লম্বককে আমি অধীন চলক ধরি, y ধরি। তবে একটা কথা বলছি, একমাত্র চাহিদা রেখার যোগান রেখা অঙ্কনের সময় এটা ব্যতিক্রম হয়। চাহিদা রেখা এবং যোগান রেখাতে স্বাধীন চলক হচ্ছে দাম, মানে প্রাইস। এটা ভূমিয়ককে ধরার কথা, আমরা লম্বককে ধরি মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সে। আর তোমার অধীন চলক যেটা লম্বককে ধরার কথা, কিউডি অ্যান্ড কিউএস, এইটা আমরা ভূমিয়ককে ধরি। এই ব্যতিক্রমটা মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্সে হয়ে থাকে চাহিদা এবং যোগান রেখার ক্ষেত্রে, অন্য রেখার ক্ষেত্রে এটা হয় না। যাক, তো এখন মনে করো যে আমরা ভূমিয়ককে কি ধরেছি, স্বাধীন চলক, লম্বককে কি ধরেছি, অধীন চলক। তাহলে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু থাকলে বের করব। এখানে আনসারটা কি, এখানে সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে। কি পাওয়া যাবে, সর্বনিম্ন
বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দু হলো সর্বনিম্ন কি হলো বিন্দু হলো। আচ্ছা, আমি সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে এই কথাটা কেন বললাম? আমি তো 1 নাম্বার করে তো পরীক্ষা করে বুঝে ফেলেছি এখানে অপেক্ষকের সর্বনিম্ন মান পাওয়া যাবে। ঠিক আছে, আর মানে x = 2 হলে অপেক্ষকের কি পাওয়া যাবে সর্বনিম্ন মান। কিভাবে বুঝেছি? কারণ আমার এখানে পর্যাপ্ত শর্ত যেটা d²y/dx² এটা > 0 বেরিয়েছে, এই জন্য আমি কনফার্ম হয়েছি আমার এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে। অতএব বিন্দুটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু হলো প্রথমে x এর পরে y। এখন তোমার x এর মানটা কত? 2, y এর মানটা কত? 50। অর্থাৎ আবার অপেক্ষকের সর্বনিম্ন বিন্দু হচ্ছে xy = 250। অর্থাৎ আমার 2 এবং কি 50। অর্থাৎ আমি যে অপেক্ষকটা এখানে কি করব আঁকবো সেটা সর্বনিম্ন বিন্দু। মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা চিত্র এঁকে দেখানোর কোনো প্রয়োজন নাই। x এর মান 2, y এর মানটা কত? 50। বিন্দু মনে করো এইটা, এই বিন্দুটা না, হ্যাঁ, এই বিন্দুতে রেখাটা এইভাবে যাবে, বুঝছো? এই 250 বিন্দুতে এইভাবে যাবে, কারণ সর্বনিম্ন বিন্দু না, এটা হতে কি বাধ্য এটা। ঠিক আছে, প্রথম ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমাকে বলেছে সর্বনিম্ন বিন্দু বার করো। সর্বনিম্ন বিন্দু হলো xy = 2 and 50। আচ্ছা, এখন হচ্ছে আবার যদি 3টা প্রশ্ন দেয়, এটা যদি 3 নম্বর প্রশ্ন থাকে, তো এইটা আনসারের জন্য মাত্র 1 লাইন বা 2 লাইন কি করতে লিখতে হয়। এখান থেকে আনসার, যে এখানে সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে, এখানে লিখবে এখানে সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে, সর্বনিম্ন বিন্দু হলো এত। অর্থাৎ 1 আর 2 করে তারপর এই ফিনিশিংটা কি করতে হবে দিতে হবে, দিয়ে তোমাকে আনসারটা কি করতে হবে লিখতে হবে। এখন মনে করো 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্ন দেয় নাই, শুধু একটাই প্রশ্ন দিয়েছে যে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু থাকলে বের করো। এখন বিন্দু মানে কি x এর মান আর y এর মান। এর মানে তোমাকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। আবার বলেছে কি সর্বোচ্চ বা সর্বনিম্ন। এইটার জন্য তোমাকে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। এর মানে কি 1 নাম্বার অঙ্ক করে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে আমাকে কনফার্ম হতে হবে এখানে সর্বোচ্চ না সর্বনিম্ন মান পাওয়া যাবে। আমি 1 নম্বর অঙ্ক করে, মানে আমার এই প্রশ্নের যে 1 নম্বর অঙ্ক করে আমি কনফার্ম হয়েছি x = 2 হলে এখানে অপেক্ষকের মান সর্বনিম্ন হবে। এখন আমি x এর মান পেয়েছি, y এর মানটা জানতে হবে। y এর মান জানার জন্য এখানকার 2 নম্বর প্রশ্ন আনসার দেব, অর্থাৎ x এর মান বসিয়ে আমি y এর মানটা বের করব। এরপর বলবো সর্বনিম্ন বিন্দুটা হলো xy = 250। প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে একটু মাথায় রাখবে, এই অঙ্কটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, কেন মাথায় রাখবে? যে বিন্দু বললে কোনটা আনসার বের করেছি, অপেক্ষকের মান বের করতে বললে y এর মানটা বের করেছি, আর সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু পরীক্ষা করো, ওইখানে জাস্ট প্রয়োজনীয় আর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে x এর মান বের করে আমাদের কাজটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, আগামী ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে কি করব আসবো। সবাই ভালো থেকো। আর এই যে এখন যে কথাটা শেষ করছি, ঠিক এই মুহূর্তে স্ক্রিনে এই আমার প্লে লিস্টগুলো কীভাবে ভাসবে, এই প্লে লিস্টগুলো কী করো, ক্লিক করলে গিয়ে দেখবে এক একটা প্লে লিস্টে 70টা 80টা করে গণিতের ক্লাস দেওয়া আছে, মাইক্রো ইকোনমিক্সের ক্লাস দেওয়া আছে। ধারাবাহিকতা রক্ষা করে কি করবে, ক্লাস করবে। যদি যাদের ধৈর্য নাই তারা ইকোনমিক্স পারবে না। যারা ধৈর্য সহকারে কি করবে, যে অধ্যয়ন করবে, ভিডিওগুলো দেখবে, একটা মেইন খাতা কি করবে তৈরি করবে, এই খাতাতে পর্যায়ক্রমে অঙ্কগুলো উঠাবে। ঠিক আছে, যেমন সেকেন্ড ইয়ারের ম্যাট্রিক্স কি যেন ফার্স্ট ইয়ারের যেখান থেকে শুরু হয়েছে ধারা প্লে লিস্ট, ওখান থেকে অঙ্ক করবে। সেকেন্ড ইয়ারে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে অঙ্ক করবে। ধারাবাহিকতা যদি রক্ষা করে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হতে বাধ্য। সবাই ভালো থেকো। আজকের ক্লাসটা এখানেই কি করলাম, শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।